আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আজকে আমরা পড়ব প্রত্যাবর্তনের লজ্জা কবিতা। এই কবিতার লেখক আল মাহমুদ এবং এই কবিতাটা নেওয়া হয়েছে সোনালী কাবিন কাব্যগ্রন্থ থেকে। খুবই সুন্দর একটি কবিতা। এখানে গ্রাম বাংলার সৌন্দর্য, মা বাবার প্রতি ভালোবাসা, ভয়, স্নেহ, আদর, মমতা, ভাই বোনের প্রতি বাৎসল্য, অনেক কিছুই আসলে এখানে কবি ফুটিয়ে তুলছে। তো এখানে কবির এই সুন্দর সুন্দর যে লেখাটা, এটা অনেকটা গদ্য আর সংলাপের মতো মনে হচ্ছে, তাও এটি কবিতা স্বীকার করতেই হয়। তো চলুন কথা না বাড়িয়ে আমরা এটা শুরু করি। আমাদের এখন বই নিয়ে পড়লে আশা করি ভালো হবে। বই নিয়ে যখন আমরা লাইন বাই লাইন পড়ব তখনই আসলে খুব সহজে আমরা এটার ভাবার্থ মর্মার্থ উপলব্ধি করতে পারবো। প্রথম দিকে মূল গল্পটা বলে দিলে আসলে মজাদার থাকে না, তাই আমি চেষ্টা করব গল্পের মাঝখানে মাঝখানে আপনাদেরকে খুব সুন্দরভাবে এটাই বুঝিয়ে দেওয়ার। তো চলুন শুরু করা যাক। শেষ ট্রেন ধরবো বলে একরকম ছুটতে ছুটতে স্টেশনে পৌঁছে দেখি নীলবর্ণ আলোর সংকেত। হতাশার মতন হঠাৎ দারুণ হুইসেল দিয়ে গাড়ি ছেড়ে দিয়েছে। এখানে বলতেছে যে শহরে যাবার যেই শেষ ট্রেনটা ছিল কবির, ওইটার জন্য কবি স্টেশনে অনেকটা ছুটতে ছুটতে গেছে। তো গিয়ে দেখে নীলবর্ণ আলোর সংকেত। তো আমরা অনেক সময় ট্রাফিকে পড়লে দেখি যে যখনই নীল কালার সিগন্যাল দেয় তখন গাড়িগুলো চলা শুরু করে, তেমনই নীলবর্ণ আলোর সংকেত দেওয়া মাত্রই ট্রেনটাও ছেড়ে দিছে। তো সে স্টেশনে যাই এবং দেখে যে নীলবর্ণ আলোর সংকেত আর ট্রেনটা সে ছেড়ে দিছে। হতাশার মতন হঠাৎ দারুণ হুইসেল দিয়ে গাড়ি ছেড়ে দিয়েছে। গাড়ি বলতে এখানে ট্রেনকে বোঝাচ্ছে। তো এখানে এই কবির নিজের হতাশাকে গাড়ির হুইসেলের সাথে তুলনা করছে। কবির যে হতাশা সেটাকে মূলত গাড়ি ট্রেনের যে হুইসেল মানে যেই শব্দ করে ট্রেনটা ছেড়ে দেই সেটার সাথে তুলনা করছে। যাদের সাথে শহরে যাবার কথা ছিল তাদের উৎকণ্ঠিত মুখ জানালায় উবুর হয়ে আমাকে দেখছে, হাত নেড়ে সান্ত্বনা দিচ্ছে। অর্থাৎ যাদের সঙ্গে আসলে কবি শহরে যাইতো, যাত্রী অনেকটা তার সহপাঠীর মতো, তো তারা ট্রেনের ভিতর থেকে তাকে দেখতেছে, তাদের যে উৎকণ্ঠিত মুখ সেটাও কবি দেখতেছে। এবং জানালায় অবুর হয়ে, অবুর অর্থাৎ অপুর, এটা অবুর এখানে লেখা আছে পাঠ্যবই। শব্দ তো খেয়াল করলে আপনারা দেখতে পাবেন যে অবুর অর্থ হচ্ছে অপুর, মানে অনেকটা উল্টিয়ে এরকম। অপুর হয়ে আমাকে দেখছে, হাত নিয়ে হাত নেড়ে সান্ত্বনা দিচ্ছে, অর্থাৎ হাত নাড়িয়ে সান্ত্বনা দিচ্ছে এখানে। তো এখন এতটুকু পর্যন্ত আমরা বুঝতে পারছি যে কবি স্টেশনে গেছে, দেন গিয়ে দেখে যে গাড়িটা ছেড়ে দিয়েছে। তো এবং হতাশা সাথে কবি দারুণ হুইসেলের একটা মানে মিল খুঁজে পাইছে। এখানে নিজের হতাশাকে কবি দারুণ হুইসেলের সাথে তুলনা করছে। তারপর এখন কবি নিজের ফ্ল্যাশব্যাকটা বলবে। আসার সময় আব্বা তাড়া দিয়েছিলেন, গোছাতে গোছাতেই তোর সময় বয়ে যাবে, তুই আবার গাড়ি পাবি। আম্মা বলেছিলেন আজ রাত না হয় বই নিয়ে বসে থাক, কত রাত তো অমনি থাকিস। এখানে সে বলতেছে যে আসার সময় তার আব্বু তাকে বলছিল যে তুমি ব্যাগ গুছাতে গুছাতেই তো তোমার সময় চলে যাবে, অর্থাৎ তুমি যেভাবে গোছাচ্ছ সেই সময়টা তুমি যেভাবে করতেছো, তো এইভাবেই তো তোমার সময় সব চলে যাবে। আর আম্মা বলছিল যে কত রাত তো তুমি এমনিতেই বসে থাকো বই নিয়ে, আজকে রাতটাও না হয় বসে থাকো, কালকে সকালে যেও। কিন্তু যেহেতু কবির তাড়া ছিল তাই কবিকে তখনই যেতে হতো, তাই কবি শেষ ট্রেনের টিকিটটি মূলত কাটছিলেন। আসলে এটা এখানে বোঝাচ্ছে। তারপর বলতেছে আমার ঘুম পেল, এক নিঃস্বপ্ন নিদ্রায় আমি নিহত হয়ে থাকলাম। অর্থাৎ কবির ঘুম পাইছে এবং সে স্বপ্নহীন নিদ্রার মতো, একটা স্বপ্নহীন মানে কোনো স্বপ্ন নাই, কেমন একটা ঘুম, স্বপ্নহীন নিদ্রায় আচ্ছন্ন হয়ে গেল কবি। তারপর বলতেছে তার ভাই বোনের কথা বলবে এখন। অথচ জাহানারা কোনোদিন ট্রেন ফেল করে না। জাহানারা তার বোন, সে কোনোদিন ট্রেন ফেল করে না, এটা বোঝাচ্ছে। ফরহাদ আধ ঘন্টা আগে স্টেশনে পৌঁছে যায়, অর্থাৎ তার ভাই ফরহাদ কোনোখানে গেলে আধা ঘন্টা আগে 30 মিনিট আগে স্টেশনে পৌঁছে যায়। লাইলি মালপত্র তুলে দিয়ে আগেই চাকরকে টিকিট কিনতে পাঠায়, অর্থাৎ লাইলি যিনি রয়েছে তার বোন, সে মালপত্র তুলে দেওয়ার সঙ্গে সঙ্গে তার যে চাকর রয়েছে তাকে টিকিট কেনার জন্য পাঠায় দেয়, মানে অনেকটা সতর্কতার ইঙ্গিত দিচ্ছে এখানে। তারপর নাহার কোথায় যাওয়ার কথা বললেই আনন্দে ভাত পর্যন্ত খেতে পারে না, অর্থাৎ এখানে তার কয়জন, 4 জন ভাই বোনের কথা বলছে। জাহানারা
সে কখনো ট্রেন মিস করে না। 1, 2 ফরহাদ, সে তো 30 মিনিট আগে স্টেশনে চলে যায়। 3 লায়লা, লায়লা মালপত্র তুলে দিয়ে চাকরকে টিকিট কিনতে পাঠায়। তারপর লাস্টে যার কথা বলেছে নাহার, সে তো কোনোখানে যাওয়ার কথা বললে আনন্দে ভাত পর্যন্ত খায় না। আর আমি এদের ভাই 7 মাইল হেঁটে শেষ রাতের গাড়ি হারিয়ে এক অখ্যাত স্টেশনে কুয়াশায় কাঁপছি। এখন কবি নিজের কথা বলছে, অর্থাৎ 7 মাইল, অর্থাৎ কবির গ্রাম থেকে স্টেশনের দূরত্ব 60 মাইল। তো এই 7 মাইল পথ কবি পাড়ি দিয়ে এসে এখন কবি ট্রেনটা মিস করছে এবং এই অখ্যাত স্টেশনে ট্রেন মিস করার ফলে কুয়াশায় কবি কাঁপতেছে, অর্থাৎ অনেকটা শীতকালের ইঙ্গিত দিচ্ছে এখানে। তারপর কুয়াশার সাদা পর্দা দোলাতে দোলাতে আবার আমি বাড়ি ফিরবো, অর্থাৎ কুয়াশার যে সাদা রঙের পর্দা আবরণ অনেকটা বলা যায় যে সাদা কালার ধোঁয়ার মতো অনেকটা আমরা দেখি আসলে। তো এটাকে বলতেছে যে এটা দোলাতে দোলাতে মানে এটা সরাই, তারপর কবি তার বাড়ি ফিরবে। শিশিরে আমার পাজামা ভিজে যাবে, অর্থাৎ শিশিরে জলে কবির পায়জামা যেটা আছে সেটা ভিজে যাবে। চোখের পাতায় শীতের বিন্দু জমতে জমতে নীললজ্জের মতন হঠাৎ লাল সূর্য উঠে আসবে, অর্থাৎ এখানে বলতেছে যে কবির যে চোখের পাতা, এখানে যে শিশির কুয়াশা, এর কারণে এই যে শীতের বিন্দুগুলো, শীতের শিশিরগুলো কবির চোখের উপরে পর্দার উপরে জমবে, আর তখনই নীললজ্জের মতন লাল সূর্য উঠে আসবে। এখানে নীললজ্জের সাথে কবি লাল সূর্যকে মিলিয়েছেন। প্রথমের দিকে আমরা খেয়াল করলে দেখতে পাবো হতাশার সঙ্গে দারুণ হুইসেলকে মিলিয়েছিলেন, আর এখানে এসে নীললজ্জের সাথে লাল সূর্যকে মিলিয়েছেন। তারপর পরাজিতের মতো আমার মুখের উপর রোদ নামবে, সামনে দেখব পরিচিত নদী, অর্থাৎ তখনই রোদ উঠবে আর কবিতার পরিচিত নদীটিকে দেখতে পাবে। অর্থাৎ এখানেও কবি মিলিয়েছেন পরাজিতের সাথে রোদের, রোদের সাথে পরাজিত, এগুলো আপনাদের মনে রাখা দরকার এমসিকিউর জন্য। রোদের সাথে পরাজিত, নীলদর্জের সাথে লাল সূর্য, আর হতাশার সাথে দারুণ হুইসেল। তো পড়া যাক সামনে। ছড়ানো ছিটানো ঘরবাড়ি গ্রাম, অর্থাৎ যখন কবির মুখের উপর রোদ পড়বে পরাজিতের মতো, তখন কবি সামনে নদী দেখতে পারবে, আরও দেখবে ঘরবাড়ি গ্রাম, আরও কী দেখবে সেটা সামনে বলবে। জলার দিকে বকের ঝাঁক উড়ে যাচ্ছে, অর্থাৎ যে জলাশয় সেখানে বকের যে ঝাঁক সাদা কালার, আপনারা তো চিনবেন বক, তো এই বকের ঝাঁক উড়ে যাচ্ছে। তারপর দারুণ ভয়ের মতো বেশি উঠবে আমাদের আটচালা, তো এটি একটা গুরুত্বপূর্ণ লাইন, দারুণ ভয়ের মতো আটচালা বেশি উঠবে। আমরা একটু দেখলে বুঝবো যে আসলে প্রত্যাবর্তন জিনিসটা হচ্ছে কোনো স্থান ত্যাগ করা, এরকম একটা জিনিসকে ওরা আসলে এখানে মিন করছে। আমরা জানি যে প্রত্যাবর্তন বলতে এরকম একটা জিনিসকে বোঝায়। তো এখানে কবি যখন নিজের বাড়ি ত্যাগ করে স্টেশনে গেছিল, আবার স্টেশন ত্যাগ করে আবার মূলত প্রত্যাবর্তন, একবার গেছে আবার সেখান থেকে আসতেছে, এটা মূলত প্রত্যাবর্তনের যে লজ্জা। আর এখানে লজ্জা বলতে বোঝাচ্ছে এই যে স্টেশনে গিয়েছে ট্রেন না পাই আবার ফেরত চলে আসছে, এটাই মূলত এখানে প্রত্যাবর্তনের লজ্জা জিনিসটাকে মিন করে। তো আমরা কোথায় যেন ছিলাম, দারুণ ভয়ের মতো বেশি উঠবে আমাদের আটচালা, অর্থাৎ যখনই কবি তাদের ঘরের যে আটচালা সেটা দেখবে তখনই তার মনে ভয় জাগবে। কেন ভয় জাগবে? কারণ হচ্ছে যে ওই যে তার মা বাবা তাকে মানা করছিল যে আজকে যেও না, কত রাত্রে এমনিতেই পড়ো, আজকেও না হয় তুমি পড়ে নাও। তারপর কলার ছোট বাগান, দারুণ ভয়ের মতো বেশি উঠবে আমাদের আটচালা, কলার ছোট বাগান, দীর্ঘ পাতাগুলো না করে কাঁপছে, দীর্ঘ পাতাগুলো না করে কাঁপছে। বৈঠকখানা থেকে আব্বা একবার আমাকে দেখে নিয়ে মুখ নিচু করে পড়তে থাকবেন, ফাবিআই আলা ইরব্বিকুমা তুকাজ্জিবান। বাসি বাসন হাতে আম্মা আমাকে দেখে হেসে ফেলবেন। অর্থাৎ এখানে বলতেছে বৈঠকখানা থেকে তার আব্বা তাকে দেখবে, সে যখন বাড়িতে ঢুকবে তখন তাকে দেখবে, অর্থাৎ দেখেছিল, তখন সে পড়েছিল ফাবি আইয়ে আলা ইরব্বিকুমা তুকাজ্জিবা। এটি আসলে একটি কোরআনের আয়াত, এর অর্থ হচ্ছে অতএব তোমরা উভয়ে তথা জিন ও ইনসান পালনকর্তার কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে। এই আয়াতটির অর্থ মূলত এটা পরীক্ষায় অনেক আসে। তো তার আব্বা তাকে দেখা মাত্র এই আয়াতটি পড়ছিল। তারপর তার আম্মার হাতে বাসি বাসন ছিল, তো তার মা তখন বাসি বাসন ধুচ্ছিল, তো তখন তাকে যখন দেখেছিল তার মা হেসে দিয়েছিল। তারপর বলছিল ভালোই হলো তোর ফিরে আসা, তুই না থাকলে ঘর বাড়ি কেমন যেন শূন্য হয়ে যায়। অর্থাৎ তার মা তাকে আবার বরণ করে নিছে, তার মার মনে কোনো কষ্ট নয় যে সে ফিরে আসছে, সে আরও উল্টা খুশি হয়েছে।
হাত মুখ ধুয়ে আই নাস্তা পাঠাই, আর আমি মাকে জড়িয়ে ধরে আমার প্রত্যাবর্তনের লজ্জাকে তুলে ফেলবো ঘষে ঘষে। এই যে প্রত্যাবর্তনের লজ্জা এক জায়গায় গেছে, সেখান থেকে সে ব্যর্থ হয়ে আবার ফিরে আসছে, এটা মূলত প্রত্যাবর্তনের লজ্জা। আমরা শেষের দিকে এসে এটা অনেকটা ক্লিয়ার হয়ে যায়, এবং এই লজ্জাটাকে কবি তার মায়ের আঁচলে মাকে জড়িয়ে ধরে তুলে ফেলবে ঘষে ঘষে। আসলে শহরে যেতে না পেরে ফিরে আসার ব্যর্থতা এবং আসলে লজ্জা অনেকটা এখানে কবি ফুটাই তুলছে লাস্টের দিকে চরণগুলোতে। তারপরে এই লজ্জাটাকে কবি তার মার আঁচলে যে করতে পারবে, ঘষে ঘষে তুলে ফেলতে পারবে, সেটাও এখানে বুঝাইছে। তো দেখতে দেখতে আমরা এখানে কবিতাটা শেষ করে ফেলছি। এই কবিতাটা খুবই সুন্দর একটা কবিতা। আপনারা এটা মন দিয়ে যখন একবার পড়বেন, 1 থেকে 2 বার পড়লে আসলে এটার মর্মার্থ ভাবার্থ আপনারা বুঝতে পারবেন। আর এখানে যেগুলো আমি ইম্পর্টেন্ট বলেছি এমসিকিউ, সেগুলো পড়লে এখান থেকে অনেক সময় এমসিকিউ হয়। তো আশা করছি আপনারা সবাই খুব সুন্দর করে কবিতাটি বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে না পারেন, আপনারা কমেন্টে করতে পারেন, আমি